হাবভাব ভালো না তার, যত তত কাছাকাছি চলে এসেছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, এখনই ঠোঁট দুটো ঠোঁট ছুঁয়ে দেবে। দম আটকে আচমকা রুখে দিল সুখ। বর্ণ ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বুঝায়, দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। অল্পক্ষণে অপলক চেয়ে সরে এলো বর্ণ। সুখ হাত ধুয়ে লোকমা তুলে মুখে পুরে দেয়। তার চোখের দৃষ্টিরা সুখের কাঁপুনি সংকোচ জড়তা দেখে হাসছে যেন। শিরশিরে শীতল অনুভূতিতে সুখ বিভ্রান্ত। বর্ণ ভ্রুগুটি এক ঝলক হাতটার দিকে চেয়ে এরপর সুখের ভীত মুখটা পর্যবেক্ষণ করে নিজ উদ্যোগে লোকমা মুখে তোলে। খেয়েছিস? ওপর নিচ মাথা ঝাঁকায় সুখ। বর্ণ বলল, দেখিনি তো। খেয়েই এসেছি। সেটাই তো বলছে, দেখিনি কেন? সুখ ফ্যালফ্যাল করে তাকালো। বাড়িতে খেয়েছি, সেটা এখানে বসে আপনি কি করে দেখবেন? বর্ণ জবাব দিল না। প্লেটের বাকি অর্ধেক খাবারের দিকে ইশারা করে বলে, 2 মিনিটে প্লেট যেন সবার হয়, আমি ঘুমাবো। এখন কি আমায় ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে? সেটা তো পারবো না। বর্ণ হেসে বলল, গান শোনাতে হবে না, তবে ঘুমের মেডিসিন তোর কাছে। সেটা কিভাবে? আগে খেয়ে নে, তারপর প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছে। কিছু একটা মনে পড়তে সুখ বলল ফ্যাকাশে মুখে, তখন বলেছিলেন শেষবারের মতো দেখতে চলে আসতে। কোথায় যাবেন আপনি? তর সইল না বর্ণের। সুখের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলল মোহিত গলায়, তোকে মুক্তি দিয়ে মরণের আগ পর্যন্ত আর কোথাও হারাচ্ছে না জানেমান। প্লেট হাতে নিয়ে শ্বাস চেপে বসে রয় সুখ। মস্তিষ্কে দুনিয়াবি অন্য কোনো চিন্তা হানা দিতে পারল না এই মুহূর্তে। নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় ঘটছে আজ। ধীরে চোখ নামিয়ে তাকায়। বর্ণ চোখ বুজে নিঃসংকোচে। কেমন মানুষ উনি, তাকে অনুভূতির জোয়ারে পিষ্ট করে নিজে এমন শান্ত কিভাবে আছে। বর্ণ মাথা তুলল হঠাৎ, বিরক্তির সুরে বলল, এত কাঁপা কাঁপে কিসের? এই তুলোর মতো শরীর নিয়ে আমার ভালোবাসা করাতে ছুটে এসেছে অথচ অল্প ছোঁয়াতেই নাজেহাল। দ্রুত বর্ণকে ঠেলে দিয়ে উঠে গেল সুখ। হাতের প্লেট রেখে অসহায় মুখবয়ে বুঝায়, আমি বাড়ি যাব, চলুন। বর্ণ হাত ধরে টেনে এক চুলো টলাতে পারল না, বরং উল্টো হ্যাঁচকা টানে তার হাতের বন্দিনী হয়ে বুকে হুমড়ি খেয়ে পড়ল। বর্ণ বলে, আজ থেকে আমরা এখানে থাকবো ফুল। তুই, আমি, আমি তুই। অতঃপর আমরা। না থাকবে সমাজ, না থাকবে তাদের কথা, আর না থাকবে রীতিনীতি। জেসি তখন রুমে বেডে উল্টো শুয়ে পা দুখানা হাঁটু ভেঙে উপরে তুলে নড়াচড়া করছে। বুকের নিচে বালিশ চেপে দু হাতের ভাঁজে মুখটা। খানিক দূরে ফোন কুশনে ঠেকিয়ে রাখা। গ্রুপ ভিডিও কল চলছে। ভার্সিটির সব বন্ধুরা অ্যাক্টিভ। নাবিয়া, শিমু, তানিশা, ইজাজ আর রায়ান। প্রায় অনেকক্ষণ হাসি ঠাট্টায় কাটিয়ে দিল সবে মিলে। এরপর এক একজন বিদায় নিতে নিতে রয়ে গেল ইজাজ ও জেসি। কথা বলছে না কেউ, তাকিয়ে আছে কেবল। জেসি লক্ষ্য করে ইজাজের মুখটা শুকনো, কেমন নিথর দৃষ্টিতে তাকে দেখে চলেছে সেই শুরু থেকে। অল্প বিস্তর অস্বস্তি বোধ করলো, মুখে হাসি ফুটায় সে। কি রে, সে কখন থেকে এমন হাদারামের মতো চেয়েছে? কি দেখছিস? কথার কথা বলতে ভুলে গেলি নাকি? ইজাজ হাসলো শুষ্ক, এতক্ষণ পর মুখ খুলল। তুই আছিস না, আমার হয়ে তুই বলে দে, আমি বরং শুনি। তুই কি ইনডিরেক্টলি বলতে চাইছি, বা বলতে চাইলে আমি সারাক্ষণ শুধু বকবক করি? ইচ্ছুক মেজাজ দেখালো জেসি। ইজাজ হেসে জানালো, তা কখন বললাম? রেগে যাচ্ছিস কেন? সত্যি বলতে তোকে রাখলে কিন্তু রসগোল্লার মতো দেখায়। প্রত্যুত্তরে কিছু বলার নিমিত্তে হা করতে গিয়ে ধূপধাপ কিছু পড়ার শব্দে জেসি চমকে ঘাড় উল্টে পাল্টে চাইল। মেহরাব এসেছে। বেডসাইড টেবিলে দুটো ফাইল চোখে পড়ে। তার মানে শব্দটা এগুলো রাখার। কিন্তু মানুষটা এমন ক্রুদ্ধ চোখে তার দিকে চেয়ে আছে কেন? রুমি এলোই বা কবে? ব্যাপারটা নিয়ে বেশি ভাবলো না। এমনিতেই মহাশয়ের সাথে এখনো ভাব জমেনি। যতক্ষণ তার আশেপাশে থাকে এমন রুক্ষতা বজায় রেখেই চলে। জেসি পুনরায় ঘুরে ইজাজকে বলল, বাই এনি চান্স এইসব মন ভোলানো কথা বলে আমার সাথে ফ্লার্ট করতে চাইছিস না তো? যদি বলি হ্যাঁ, তখন তোর রিয়াকশন কেমন হবে? মেহরাব সামনে এসে দাঁড়িয়েছে জেসির, বুকে হাত বেঁধে সুচালো দৃষ্টি এখনো তাকেই ঘিরে। মেয়েটা গলা খাগাড়ি দিয়ে ফ্যাল করে মাথা তুলে চায়। লোকটা কি জেলাস? না, এমন তো হওয়ার কথা নয়। তবে সে কি আবার কোনো ভুল করলো কালকের মতো?
কালকে তার ভুলটা ছিল। মেহরাব ভোরে সেন্টার টেবিলে একটা ফাইল রাখলো। জেসি তখন জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে পুরো জগটাই উল্টে দিল ফাইলের উপর। যদিও মেহরাব ধমকে এটা কি করলে ইডিয়েট বাক্যখানি বলেছিল শুধু, এর বেশি কিছু বলেনি, কিন্তু এভাবেই তাকিয়েছিল অনেকক্ষণ। আজ তো সে ফাইলের ধারের কাছেও ঘেঁষেনি এখনো। তবে এমন চেয়ে থাকার মানে? আর চোখে একবার মেহরাবকে অবলোকন করে মাথা চুলকায় জেসি। মাথায় একটা বুদ্ধি খেলে গেল হঠাৎ। মৃদু হেসে ইজাজকে বলল, রিয়াকশন কি আর হবে, আমিও এনজয় করব। ব্যাস অমনি শিকারীর মতো থাবা বসিয়ে ফোনটা নিল মেহরাব। স্ক্রিনে নজর রাখে। আকস্মাৎ পুরুষালী অবয়ব দেখে ইজাজ চমকেছে খানিক। জেসির বিয়ে হয়েছে সেটা জানে, কিন্তু বরকে এখনও দেখা হয়নি। সে বলতে চাইল, আপনি? বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মেহরাব। জ্বলন্ত চোখে জেসির দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে। ততক্ষণে সে উঠে দাঁড়িয়েছে বেডে। বলল, আপনি ফোন কেড়ে নিলেন কেন? এটা কেমন ধরনের ম্যানার? দেখছিলেন না কথা বলছিলাম আমি? ফোনে এইসব করে বেড়াও, তোমার ভাইয়া জানে? ফ্রেন্ডের সাথে কথা তো বলছি, চুরি তো করিনি। মেহরাব ফসছে, মস্তিষ্ক টকবক করছে, অথচ কারণ অজানা। জেসি হাত বাড়ালো। দিন, আমার ফোন দিয়ে দিন। হাত উপরে তুলে কদম তিনেক পিছিয়ে গেল মেহরাব। গম্ভীর গলায় বলল, দেব না, এটা আমার কাছেই থাকবে আজ। বললেই হলো নাকি? আমার প্রাণ, আমায় ফেরত দিন এখনই। বেড ছেড়ে নেমে এলো তড়িৎ। লাফিয়ে ঝুঁফিয়ে মেহরাবের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মেহরাব ভ্রু বেঁকে চেয়ে আছে তখন, মুখ কুঁচকে বিড়বিড় করে, প্রাণ? ইয়েস, আমার ফোন, আমার প্রাণ, যাকে দুদণ্ড চোখের আড়ালে রাখলে দম বন্ধ লাগে আমার। স্টুপিড। ইউ কুমড়ো পটাশ, ইউ চিটার। ইউ হনুমান। কপাল কুঁচকে যায় মেহরাবের। ক্ষিপ্ত স্বরে বলে, ইউ ইডিয়েট। ইউ বব। বাবা করছো কেন এবার? কথা ফুরিয়ে গেছে ভান্ডারে। জেসি তৎক্ষণাৎ জবাব করে, বতে বাল। হোয়াট? কি বললে মাত্র? মেহরাব ধমকে উঠল এক প্রকার। জেসি থতমত খায়, জিভে ঠোঁট বিছিয়ে ইতিউতি করে। মেহরাব এগিয়ে এসেছে এক পা দুপা, তা দেখে গলা শুকিয়ে এলো জেসির। সে পেছাতে শুরু করে। হাতাহাতি দেয়ালের দিকে পিঠ হয়ে গিয়েছিল। ফলস্বরূপ দেয়ালে গিয়েই পিঠ ঠেকে জেসির। মেহরাব এক হাত রাখলো কোমরের পাশে, এরপর ঝুঁকে এলো আস্তে করে, ধীর গলায় বলল, বতে কি যেন বলেছিল তখন? স্পষ্ট শুনতে পাইনি, আবার বলো। শ্বাসরুদ্ধকর অনুভূতি হচ্ছে জেসির। মেহরাব এতটাই কাছে এর আগে আসেনি। উষ্ণ শ্বাস হামলে পড়ছে কপালে। দেয়ালের সাথে যথাসম্ভব সেটে গিয়ে ঘাড় এদিকে বাঁকালো, যেন মুখ লুকাতে চাইছে। সেভাবে আর চোখে চেয়ে কম্পিত গলায় বলল, এই ডক্টর, এই বি কেয়ারফুল, হ্যাঁ? আমার সাথে 19-20 করার চেষ্টা করলে আপনার গলার ওই স্টেথোস্কোপ টেনে ছিঁড়ে ভেঙে গড়িয়ে আমি হাতে ধরিয়ে দেবো একদম। তখন দেখবো সুন্দরী ললনাদের হার্টবিট কীভাবে চেক করেন। কথা শেষে ধীরে ধীরে ঘাড় সোজা করে। মেহরাবের চোখে চোখ পড়ে সে সময়। এক দৃষ্টে তাকিয়ে আছে শীতল চোখে। তারপর আস্তে করে চোখ নামিয়ে একবার গলায় ঝুলে থাকা এস্ট্রোথোর দিকে চেয়ে হঠাৎ ঠোঁটে ঠোঁট কামড়ে সরে গিয়ে ঘুরে দাঁড়ালো। জেসি বুক ভরে শ্বাস ছেড়ে উকি দিয়ে তাকায়। হাসলো না মানুষটা? যদিও অস্পষ্ট সেই হাসি, কিন্তু সে হাসির কি বলল? সন্ধ্যার আগমন ঘটেছে ধরণীতে। পাখিরা নিড়ে ফিরছে যে যার মতো। প্রকৃতি তখন শান্ত। বার্নস কেস্টাল এর আশেপাশে জনমানব শূন্য হওয়ায় তা আরও দ্বিগুণ শুনশান মৌন। সুখ অবরুদ্ধ রুমটায় উদ্বিগ্ন মনে বসে। বর্ণ তার কোলে মাথা রেখে ঘুমিয়ে। দীর্ঘদিন পর একান্তে কাছে পার দোহাই দিয়ে তখন তাকে ভুলিয়ে ভালিয়ে স্থির করেছিল, কিন্তু সময় যে ক্রমশ বেড়ে চলছে, অথচ বাড়ি যাওয়ার নাম নেই। বর্ণের মসৃণ কপাল শুয়ে দিয়ে চুলে হাত গলিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে অপলক চেয়ে রয় সুখ। মিনিট পাঁচেক আগের মতো পুনরায় মনের অস্থিরতা উবে স্থবির হয়। দৃষ্টিতে ভর করলো একরাশ মুগ্ধতা। অধরে বিচরণ করে হাসির রেখা। পুরুষটা কি সুন্দর! চেহারার প্রতিটা রেখায় রেখায় কি অদ্ভুত মাদকতা! আজীবন চেয়ে থাকলেও হয়তো সুখের অনুরক্তি কমবে না, কখনো বিরক্তি আসবে না। চড়া ভ্রু, নাক, শক্ত চোয়াল। নিঃসন্দেহে সৃষ্টিকর্তা খুব যত্নে এঁকেছেন এই গড়ন। যদিও রবের সকল সৃষ্টিই নিখুঁত, অপরূপ, অতুলনীয়। সুখ ঝুঁকে গেল আচানক। আস্তে করে
কোমল বাঁকানো ঠোঁট দুটো ছুঁয়ে দিল বর্ণের কপালে। শরীর জুড়ে বিদ্যুৎ ঝংকার দিয়ে গেল যেন। শীর্ষের অস্থির এক অনুভূতি পাশ কাটিয়ে গেল তন্মনে। সুখ নিজেকে স্থির করে, ফের চুমু আঁকে গালের ডান পাশে, এরপর বাঁ পাশে, এরপর থুতনিতে। কাটার ন্যায় গালের খোঁচা খোঁচা দাঁড়িয়ে স্পর্শে লোমকূপ সিধে হয়ে ওঠে অচিরেই। তবু সে থেমে নেই। লোকটা জেগে না ওঠার মতো আলতো পরশে চুমু এঁকে যাচ্ছে একের পর এক। আজ 100 পার করবেই করবে। যে কোনো মতে আফসিয়ান বর্ণকে হারাতে হবে। দম আটকে আসছিল সুখের। অন্যত্র ফিরে জোরে শ্বাস ছেড়ে ফের ঠোঁট এগিয়ে থুতনির কাছাকাছি নিয়ে যেতে বর্ণের ধূসর কালো মণি চোখ জোড়া ফট করে খুলে গেল। সুখ চমকায়, থমকায়। তড়িৎ গতিতে সরে আসতে গেলে বর্ণ এক ঝটকায় সুখের ঘাড়ির পিছু হাত রেখে নিজের মুখখানা উপরে তুলে লম্বা চুমু খেলো ঠোঁটের। এরপর ছেড়ে দিয়ে বলল, মুখের চারপাশে কিসিং ফিলিং দিলি, কিন্তু ঠোঁট বদলালি না কেন? আই গট হার্ট বাই সাচ ডিসক্রিমিনেশন, সুইট হার্ট। বর্ণ উঠে এলো, বলল, ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার মাই ফ্লাওয়ার কুইন। সব কিছুতে জেদার জেদ থাকলেও ঠিক এই জায়গায় সারা জীবন তোর কাছে হার মেনে নিতে চাইবো আমি। সুখের হতবিহব্বল মুখের বাঁ পাশে চট করে ঠোঁট ছুঁয়ে বলল, এরপর, এই যে আবার আমার বেসামাল ঠোঁট তোর গালে চলে গেল, এখন একটার বদলে দুটো ফেরত দিয়ে হারিয়ে দিয়ে আমায়। দুভ্রু নাচিয়ে বর্ণ দুষ্টু হাসে, সন্তর্পণে গাল বাড়িয়ে দিল। সুখ দুহাতে ঠোঁট ঢেকে নিল, ঘন ঘন দুদিক মাথা ঝাঁকিয়ে বুঝায়। সে এমনটা করবে না। বর্ণ কপাল চুলকে ঈর্ষ ভাবনাগ্রস্ত হয়ে বলল, তখন কি বলেছিলে? আমার অগচরে 7টা চুমু খেয়েছিস? মাই গড শোনাবো, আমার অজান্তে আর কি কি সর্বনাশ করেছিস আমার? ডেফামেশন। আমি কিছু করিনি। বর্ণের লাগামহীন ঠোঁট দুটো চেপে ধরে সুখ। শক্তপোক্ত কিছুতে কপাল ঠুকতে ইচ্ছে করছে। আবেগের বশে কেন যে তখন গোপন তথ্যটি জানিয়ে দিল। তাছাড়া নিজে যে তার চেয়েও 10-12 গুণ এগিয়ে, সেবেলা কিছুই না। ফোনের সময় দেখে তাড়া দিল। 7টা পেরিয়ে গেছে, বাড়ি চলুন, সবাই টেনশন করবে। বর্ণ বিরক্তিতে না কুঁচকায়। আবারও সেই একই গীত। গম্ভীর মুখ করে শক্ত কণ্ঠে বলল, কেউ টেনশন করবে না ফুল, আমরা এখানে থাকছি আজ থেকে। নিজেকে প্রস্তুত করো না, আমার সাথে এক জীবন কাটাতে হবে, শুধু আমার সাথে। না পরিবার, না দোস্ত, না সমাজ, না রীতির আওয়াজ। তামিদ সাহেবের নাম্বারে কল দিল। এরপর সুখ দেখতে পায় সকালে স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই হয়নি। সে যে না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তা নিয়েও কোনো প্রশ্ন করল না। কানেকশন বিচ্ছিন্ন করে বর্ণ তির্যক দৃষ্টি মেলে তাকালো সুখের দিকে। কাছে সে দোনামোনা নিয়ে। এদিকে বর্ণ ইঙ্গিত দিচ্ছে এখানে আজীবন থাকার, অন্যদিকে আব্বু বলছে ব্যাস দিন দুয়েকের ব্যাপার, এরপর সুখ পুনরায় শিকদার নিবাসে যেতে পারবে। সবাইকে ছেড়ে আমি এখানে দুদিনের বেশি থাকবো না। ইশারায় কথাটা বুঝিয়ে দিয়ে চোখের পানি মোছে সুখ। বর্ণ ক্ষণকাল চেয়ে থেকে স্বরে একনিষ্ঠতা বজায় রেখে বলল, শিখতে হবে। সকল পিছুটান ছেড়ে শুধুমাত্র আফসিয়ান বর্ণের হয়ে পথ চলতে শিখতে হবে। তোর মন মস্তিষ্কের সমস্ত ভাবনা, কল্পনা, জল্পনা জুড়ে কেবল একটিই নাম, আফসিয়ান বর্ণকে রাখা রপ্ত করতে হবে। ডোন্ট হ্যাভ পারমিশন টু রিমেম্বার দ্যাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। গাল বেয়ে টপ করে অশ্রু গড়িয়ে পড়ে সুখের। জানতে চাইল, পরিবারের কথা ভুলে যেতে বলছেন? হুম, শুধু আমার কাছে আমার হয়ে থাকতে বলেছে। তোর পৃথিবী জুড়ে শুধু আমাকে রাখতে বলছে। পরবর্তীতে হঠাৎ কেমন যেন হয়ে গেল তার আচরণ। সুখের গালে হাত রেখে ছোট বাচ্চাদের মতো বলে, আমার হিংসা হয় ফুল, দ্বিতীয় কারোর জন্য তোর আদর ভালোবাসা দেখলে আমার হিংসা হয়। সে হোক বাবা, মা বা অন্য কেউ। বুকে কেমন একটা গড়ে ওঠে, তখন শেষ করে দিতে ইচ্ছে করে। আমি কন্ট্রোল রাখি নিজেকে, উপরে উপরে খুব শান্ত থাকি, কিন্তু তখন মস্তিষ্কে কিছুটা তুই জানিস না ফুল। কান্না থেমে যায় সুখের। স্তব্ধ হয়ে গেছে সে। হিংসে কার জন্য? সুখ বুঝায়, ওরা আমার আপনজন, বাইরের কেউ নয়। আমার, আপনার, আমাদের পরিবার। আপনজন? তোর সবচেয়ে আপন কে? আমার অবস্থান কোথায়? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নির্বাক চোখে চেয়ে থাকলো সুখ। জবাব কি দিবে? পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রশ্ন মনে হলো এটা। বর্ণ মাথা ঝাঁকায় সজোরে। চল আজ একটা খেলা খেলে। এরপর হুটহাট রুম থেকে কোথাও একটা বেরিয়ে গেল সে। সুখ ভয়ার্ত মুখে ঢোক গেলে এই কঠিন মুহূর্তে কি খেলা খেলতে চায় আফসিয়ান বর্ণ?
স্কেচবুকে সবচেয়ে আপন 14 জনের নাম তালিকা করার আদেশ দিয়েছে বর্ণ এবং পাশে নামটির সাথে তার সম্পর্ক তাও উল্লেখ করতে বলা হয়েছে। সুখ দ্বিধান্বিত মনে ভেবে ভেবে 14 জনের নাম লিখে দিল। শুধু নামই তো, কঠিন কোনো কাজ নয়। সবার শেষে রাখলো আফসিয়ান বর্ণকে। এটা তার উপর করে আসা নিষ্ঠুরতার সামান্য প্রতিশোধ মাত্র। বর্ণ ভ্রু তুলে ক্ষণকাল চেয়ে রইল সেদিকে, ঠোঁটে একপাশে হাসলো অল্প, এরপর বলল, রিমুভ 5 নেমস হিয়ার। বাক্যটি শ্রুতিপথে পৌঁছাতেই থমকে মাথা তুলল সুখ। হৃদয় ও মস্তিষ্ক বিচরণ করে যে আপনদের নাম স্কেচবুকে তুলেছে অঢেল আবেগ দিয়ে, এখন তাদের মধ্যে থেকে যে কোনো 5 জনের নাম কেটে দিতে হবে, মানে আপনদের তালিকা থেকে তাদের বহিষ্কার করার শামিল। সুখের কি অযথায় কষ্ট হবে না এতে? হচ্ছে তো। জানতে চাইল, এটা করব কেন? এই ঋতুকালের নিয়ম, সবে স্টার্ট হয়েছে। রাত দিন যাদের মাঝে অবস্থান তারাই সুখের প্রিয়দের শীর্ষে। কেন যেন মনটা ছটফট করছিল তার। কাপা হাতে রামসা, সাইমা বুয়া, অনিতা, ইবরাত ও ফাহার নাম তালিকা থেকে কেটে দেয় সুখ। বর্ণ বলল, এবার আরও 3টি রিমুভ কর। হুম? সুখ হতবিহ্বল হয়। যাদের নাম কেটেছে তারা সুখের ততটা প্রিয় না হলেও বাকিরা সব তার খুব খুব আপন। দুদিকে মাথা ঝাঁকায় সুখ, সে পারবে না। বর্ণ বলল, কি নানা করছিস? যে খেলা শুরু করেছিস সেটা তো মাঝপথে থামিয়ে দেওয়া চলবে না সুইটহার্ট। ক্যারি অন। এরপর বড় আব্বু, বড় আম্মু আর দাদুর নামটাও কাটা গেল। বাকি রইল 6টি। বর্ণ ফের আরও 3টি নাম কাটতে বাধ্য করল সুখকে। চোখ ছলছল করছিল সুখের। বুকের ভেতরের কলিজাটা যেন কেউ চেপে ধরে রেখেছে। বহু কষ্টে তুফা, অব্র আর নুরার নাম কেটে কলম রেখে দেয় সে। বাকি 3টার নাম বেঁচে আছে। প্রথম দুটো আম্মু, আব্বু আর শেষের নামটি তার শখের পুরুষ আফসিয়ান বর্ণ। ঢোক গিলল সুখ, ভয় পাচ্ছে এবার। বর্ণ প্রায় অনেকক্ষণ চেয়ে থেকে ঠোঁট কামড়ে এরপর মুখ খুলতে গেলে সুখ তড়িৎ ঠোঁটে হাত রেখে তাকে থামিয়ে দেয়। দুদিকে মাথা ঝাঁকায়। অনুনয় মুখশ্রীতে বোঝাতে চায় যেটা বলতে চাইছে সেটা যেন মুখে না আনে। কিন্তু সুখ কি ভুলে গেল আফসিয়ান বর্ণ যে নিষ্ঠুর? চোখের অশ্রু, অনুনয় বিনয় তার মন গলাতে পারে না যতক্ষণ না সে নিজে চাইছে। সুখের হাতটা সরিয়ে বলল ধীর গলায়, নাও কাট 1 নেম ফ্রম হিয়ার। যা ভয় পাচ্ছিল তাই হলো। টুপটাপ অশ্রু বেয়ে পড়ল সুখের চোখ গলে। পৃথিবীর যা হয় হোক, সব ধসে পড়ে যাক, দুনিয়া এপাশ থেকে ওপাশ উল্টে যাক, এই 3টি নাম বা মানুষকে কখনো পাল্লায় মাপতে পারবে না সে। এরা প্রত্যেকে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এক একটা অবস্থান, এক একটা নাম, যাদের ব্যথিত সে নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। এই 3টি নাম থেকে কাকে ছেড়ে কার নাম কাটবে সুখ? সে হাত জোর করে অশ্রুসিক্ত চোখে বুঝায়, প্রয়োজনে আমি আপনার সাথে এখানে থাকবো যতদিন আপনি চাইবেন, তবু এই কঠিন পরীক্ষা নেবেন না। আমি পারবো না এখান থেকে আর একটা নামও কাটতে। বর্ণ সন্তর্পণে কাছে টেনে নিল তাকে। মুখের চুল সরিয়ে অশ্রু ভেজা 2 চোখে ঠোঁটের পরশ বুলিয়ে বলল, ডোন্ট ক্রাই মাই কুইন। ব্যাস, নামই তো, এর বাইরে কারো কিচ্ছু হবে না। সুখ ঘন ঘন মাথা নাড়ে দুদিক, তবু সে পারবে না। বর্ণ বলল, ওয়েট আ মিনিট। এরপর কিছু লিখলো কলম ঘষে, যাতে লেখা ছিল, বাবা ফুল, মম ড্যাড, ভাই বোন, পরিবার, পুরো পৃথিবী। এক নিঃশ্বাসে এক লহমায় সব নামের উপর দাগ কেটে ফুলের নামটা রেখে দিয়ে বলল, দেখ, পুরো পৃথিবীকে ছেড়ে ব্যাস তোকে বেছে নিতে আমার কোনো কষ্ট হচ্ছে না। দিব্যি নির্বিকার আছি আমি। লুক এট মি। সুখ স্তব্ধ হলো। স্কেচবুকে তালিকা লেখাগুলোয় হাত বুলিয়ে দিয়ে ফুঁপে উঠল। ব্যাস, একটুখানি ভালোবাসা চেয়েছিল সে, চায়নি পুরো পৃথিবীকে ছেড়ে বর্ণ তার হোক। বর্ণকে দেখলো একবার। পুরুষটি নিরুত্তাপ, কি যেন ভেবে ধীরলয়ে হাত উঠিয়ে তার বুকের বাঁ পাশে চেপে ধরে। যদি এতটাই নির্বিকার হবে তবে হৃদের স্পন্দন ছুটছে কেন? বর্ণ বলল চোখ টিপে, তুই কাছাকাছি এলে এমন হয় শোনাবো, তখন একে আর দমিয়ে রাখার সাধ্য থাকে না আমার। হেভেন, এখনও তোর কান্না ভেজে লাল স্ট্রবেরি গাল দুটো দেখে হঠাৎ প্রেম প্রেম পাগলামি করতে ইচ্ছে করছে। বহু কষ্টে কন্ট্রোল রেখেছি ইচ্ছেগুলোকে। আগে খেলা শেষ করি। আমার মতো একটা মেয়ের সঙ্গ পেতে সব ছেড়ে দিবেন এভাবে কেন? উত্তর পরে পাবি।
প্রথমে যা বলছি তা কর। আবারও সেই কঠিন মুহূর্ত। সুখ নাম তিনটে পড়ল, খুব মনোযোগ দিয়ে বারবার পড়ল। পুনরায় চোখ ভরে ওঠে অশ্রুতে। কি করবে সে? শেষবারের মতো বর্ণকে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? পারছেন অনুভব করতে? পারবেন না, আপনি খুব নিষ্ঠুর, পাষণ্ড। বর্ণ এক শব্দে মেনে নিল শেষের অভিযোগ। সুখের হাত কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। কাকে ছেড়ে কাকে রাখবে? আম্মু, আব্বু, না শখের পুরুষকে, যে তার স্বামী, সে যার বাপাজোরের হার? এটা করে কি হবে? বুকের বাপাশে হাত রাখলো বর্ণ, বলল, শান্তি মিলবে এখানে, অথবা হতাশার। সুখ পুনরায় কলম তুলে নিয়ে তাকালো, বুঝালো, আমি আম্মু আব্বুর কাছে ফিরবো না, আপনার মতের বিরোধ করে ফিরবো না আমি। তবু তিনজন থেকে একজনকে বিয়োগ দিতে বলবেন না। আমার জীবনে এই তিনজন ছাড়া আর কাউকে চাই না। এদের মধ্যে থেকে একজনকে ছেড়ে অন্যজনকে বেছে নেওয়ার সাহস আমার নেই। বর্ণ অনিমেষ তাকিয়ে থাকে। খেলা অসম্ভব রেখে ফুলকে আজ ছাড়বে না। সুখের হঠাৎ চোখ যায় বর্ণের লেখাগুলোতে। একটা নামের সূচনা করতে চেয়েও স্থগিত রেখে দিয়েছে সবার শেষে, সই দিয়েছে কেবল। সুখ কলমটা সেদিকে চালালো কি ভেবে, নামটা সম্পন্ন করে লিখে দিল গিটার। এরপর এগিয়ে দিল বর্ণকে, বুঝায়, বোবা ফুল অথবা গিটার একটাকে কাটো। বর্ণের চোয়াল আচমক কঠোর হয়ে গেল হুটহাট। তাতে বিন্দু মাত্র দুষ্টুমি কিংবা হেয়ালিপনার আভা দেখতে পেল না সুখ। এতে সুখ আরো দৃঢ় হলো। ফের বুঝালো। কি হলো? হাত থমকে গেল? তখনই ফোন এলো। বর্ণ রিসিভার তুলে কানে ধরে লম্বা কদমে নিঃশব্দে বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। সুখ তার যাত্রাপথে তাকিয়ে রইল বিমূর্ত চোখে। সে স্পষ্ট দেখল আফসিয়ান বর্ণ ফোনের বাহানায় এক প্রকার এই পরিস্থিতি থেকে পালিয়ে গেল যেন। এতটাই আপন ওই গিটার, যেই পুরুষ পরিবার পরিজন এমনকি পুরো পৃথিবীর নিয়ম ভেঙে শুধু তাকে চাইতে এবং মুহূর্ত নিল না, সেই পুরুষ গিটার ছাড়তে পারবে না? কি আছেন এমন ওতে? সুখ আশেপাশে নজর বোলায়। এখানে গিটার নেই। অভ্রর হাত ফসকে পড়ে যাওয়ার পর নিবাসেও দেখা যায়নি সেটা। নিশ্চয়ই এই ক্যাসেলে থাকবে। রুম থেকে বেরিয়ে এলো সুখ। আস্তে ধীরে চতুর্দিকে নজর হাঁটায়। রুমের পাশ ঘেঁষে ডান দিকে উপরে যাওয়ার সিঁড়ি, বাঁদিকে খানিক গেলেই ডাইনিং স্পেস, তারপর কিচেন। রুমের মুখোমুখি আরও একটা রুম। সুখ সেদিকে পা বাড়াতে গিয়ে কদম তিনেক বাড়িয়ে থেমে গেল। সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। উপরে কেবল দুটো রুম, মধ্যে বিরাট ফাঁকা জায়গা। সুখ একটা রুমে প্রবেশ করলো। বুক টিপ টিপ করছে একা চলতে। বর্ণ কোথায় কে জানে। অভ্যন্তরে প্রবেশ করে সুখ স্তম্ভিত হলো। অল্প বিস্তর নয়, বরং অনেকখানি। কক্ষ আলোকিত নয়, তবু অদৃশ্য এক আলোক রোশনি রুমের আধারে তলিয়ে যেতে দেয়নি। পুরো রুমের দেয়াল জুড়ে কেবল তারই ছবি। হাজার খানিক তো হবেই। সেই ছোট্টবেলা থেকে শুরু করে বিয়ের পরের, এমনকি বর্ণের অ্যাক্সিডেন্টের দিন হসপিটালে ছুটে গিয়ে তাকে জড়িয়ে হাহাকার করার দৃশ্যের আংশিক ছবিতে স্থান পেয়েছে। প্রতিটা ছবির নিচে কিছু না কিছু লেখা। অদ্ভুত এক আবেশে শরীর শিরশির করে উঠল সুখের। বাখারা চোখে প্রতিটি ছবিতে হাত বুলিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। কান্না পাচ্ছে কেন? একটা ছবিতে বর্ণ সুখের দু হাত পিছমোড়া করে পরনের শাড়ির আঁচল দিয়ে গিট বেঁধে এক হাতে সুখের হাত দুটো ধরে রেখে অপর হাতের তর্জনীতে সুখের থুতনি তুলে একদৃষ্টে চেয়ে আছে। সম্ভবত বিয়ের চতুর্থ দিনের দৃশ্যপট এটি। সেদিন সত্য গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল সে। তার ঠিক পিছু দরজায় হেলান দিয়ে নিষ্পলক চেয়েছিল বর্ণ। চোখের দৃষ্টিতে যেন সুখকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। আয়নার দৃশ্যটি অবলোকন করে সুখ ভেতরে ভেতরে জড়তায় কুঁকড়ে গেল। ক্ষিপ্র মুখে পিছু ঘুরে জানতে চাইল ইশারায়, এভাবে অসভ্যের মতো যখন তখন চেয়ে থাকতে ইগো হার্ট হয় না? এখন লজ্জা করে না? বর্ণ ফিচেল হেসে এগিয়ে এলো। ফাঁকে বলল, করে তো, ভীষণ লজ্জা করে সুইটহার্ট, কিন্তু কি করব বল? তুই সামনে এলে লাজ লজ্জা সব ফারার হয়ে যায়। এরপর সুখ রেগে আঙ্গুল তুলে কিছু বলতেই বর্ণ তার হাত মুচড়ে পিছু চেপে ধরে নিকটে চলে এলো। অতঃপর দেয়ালে বন্দি ছবির মতো একটি দৃশ্যের সৃষ্টি হয়ে গেল মুহূর্তেই। সেদিনের ঘটনাটি মনস্পটে কল্পনা করে প্রলম্বিত শ্বাস ছাড়ে সুখ। ছবিটির পাশে ছোট্ট অক্ষরে কিছু লেখা, যখন আমি শিকারই তো তুই আমার শিকার। নো স্যাক্রিফাইস, নো গিভিং আপ, ইউ আর অনলি মাইন সুইটহার্ট।
আরেকটি ছবি সেদিন ভ্যালেন্টাইন ডেতে দুজন পানিতে ভাসমান ভেলায় সুখের সামনে হাঁটু গেড়ে বসে বর্ণ গোলাপ গুচ্ছ এগিয়ে দিচ্ছে। তার পাশে লেখা আছে, তোর চোখের সকল মায়া, ভালোবাসা, তোর হৃদয়, দেহ, মন সবকিছুর হক শুধুমাত্র এ আসফিয়ান বর্ণর। একটি ছবিতে গিয়ে নজর স্থির হলো সুখের। লম্বা চওড়া ছবিটি বেশ বড়। সুখের গা কেঁপে উঠল থরথর, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়। এটা তার ছবি। সে তখন হসপিটালের বেডে শুয়ে আছে নিস্তেজ কোমায়। চোখের কোটা ভরে ওঠে পূর্বের মতো। হাতে হাত ঘষে মাথা চুলকায় সে অস্থির গতিতে। এসব মনে করতে চায় না সে। ওই নিকৃষ্ট লোকগুলোর ঘৃণায় গা গুলিয়ে আসা নিকৃষ্ট ছোঁয়া। ছি, কি জঘন্য! ব্যাস, আর একটুর জন্য তার গায়ে সেই তকমাটা লেগে যায়নি। সমাজে যেটাকে বলে ধর্ষিতা। ছবিটায় রক্ত দিয়ে কৈফিয়ত দেওয়া কিছু লেখা। আই এম সরি ফুল, আই ফেইল। তোকে প্রোটেক্ট করে রাখতে পারিনি। বুঝতে পারিনি কখনো আমার দায়ে তোকে সাফার করতে হবে। কিন্তু আমার কষ্ট হচ্ছে না, বরং আনন্দ ধরেছে। আই এম ফিলিং রিলিফ। তোকে হারাতে না বুঝলে হয়তো কখনো জানতেই পারতাম না আমার জন্য তুই কি। এই বুকের বাঁ পাশে কতটা জায়গা তুই চিনে নিয়েছিস আমার পারমিশন ছাড়াই। হাতপর তোর ভালোবাসার কাছে আমি সজ্ঞানে হার মেনে নিলাম। তোকে করে নিলাম আসফিয়ান বর্ণের পুষ্পরানী। চোখের অশ্রু মুছে নেয় সুখ। আর কাঁদবে না সে। কারো অস্তিত্বের প্রবেশ ঘটেছে রুমে। চারপাশে চেনা পরিচিত পুরুষালী পারফিউমের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। একটা শক্ত পোক্ত প্রশস্ত বুক এসে সুখের পিছু অবস্থান ঘোষণা দিচ্ছে। সে পিছু ফিরল, চমকালো না। আস্তে করে মাথাটা এলিয়ে দিল সেই বুকে। এই বুকটা শুধু তার। আজ থেকে আর কাউকে ভাগ দেবে না। অন্ধকার রজনী, সুশীতল কক্ষ, নিস্তব্ধ চারিপাশ। বেডের নিচে অবহেলায় পড়ে আছে কোলবালিশ। সিলিং ফ্যানটা চলছে পুরো দমে। গলার ভাঁজে তপ্ত শ্বাস সমেত ঠোঁটের পরশ পেয়ে ঘুম হালকা হয়ে গেল মেহেরাবের। ঘুমের ঘোরে বিনিষ্ঠ অলস চোখ দুটো ধীরে খুলল পিটপিট। মুখটা এলোকেশে ঢেকে আছে পুরো। বিরক্তিতে কপাল কুঁচকে এক হাতে মুখ থেকে চুলগুলো সরিয়ে নড়তে গেলে অনুভূত হয় শরীরের উপর ভারী কেশর। ঘুম উবে গেল মুহূর্তে। চমকে সম্পূর্ণ সজাগ হয় মেহেরাব। জেসি মেয়েটা উঠে এসেছে গায়ের উপর, দুহাতে জড়িয়ে গলায় মুখ গুজে আরামে ঘুমিয়ে। ক্ষণে ক্ষণে ঘাড়ের নাক ঘষে শব্দ করছে। হাত মুঠোবন্দি করে সজোরে ঢোক গেলে মেহেরাব। জেসিকে ধাক্কায় দূরে সরিয়ে দিতে মনস্থির করেও কেন যেন হাত থমকে গেল। পারল না মনকে সায় দিতে। দম আটকে শুয়ে থাকতে থাকতে একসময় সেও ঘুমিয়ে পড়ল। সেদিন ভোরে ঘুম ভেঙে মেহেরাবের কাছে নিজেকে আবিষ্কার করে জেসি। অবাকের শীর্ষে পৌঁছে বলল, মিস্টার অ্যারোগেন্ট, আমাকে ছেড়ে দূরে দূরে থাকতে আপনার কষ্ট হয়, সেটা মুখে স্বীকার করলেই তো পারতেন। আমার ঘুমের সুযোগে এভাবে কাছে আসার কি দরকার ছিল? দেখলেন তো, ঠিকই ধরা পড়ে গেলেন। মেহেরাব ভ্রু গুটিয়ে খানিকটা সময় নীরবে তাকিয়ে থেকে বলল, কোথায় আছো সেটা খেয়াল রেখেছো মিস হিডিয়েট? নিজের মহামূল্যবান বাক্য প্রয়োগ করার আগে চারিপাশে অন্তত একবার নজর বুলিয়ে দেখা উচিত ছিল। জেসি বেডের খালি পাশে চেয়ে বোঝালো সেই মেহেরাবের সীমানায় চলে এসেছে কোলবালিশের দেয়াল ভিড়িয়ে। হাসার চেষ্টা করে বলল, উপস, সরি, অ্যাকচুয়ালি। পূর্ণবাক্য শেষ করার আগে মেহেরাব শরীর থেকে এক প্রকার ছুঁড়ে ফেললো তাকে। বেড থেকে নামতে নামতে বলে গেল, পরের বার থেকে সাবধানে থাকবেন মিস ইডিয়েট। জেসি মুখ বাঁকিয়ে শুধরে দেয় তাকে। মিস্টার অ্যারোগেন্ট মিস নয়, আর ওটা মিসেস হবে, মিসেস। বস একটা কথা বলতে চাই। শুনছি, বলে যা। মাহির গলা খাকারি দেয়, শার্টের গলায় ঠিক করে, শুরুর একটা বোতাম খুলে দেয়। তবু যেন অক্সিজেনের অভাব বোধ করছে। বর্ণের নজর ল্যাপটপে। সে ফের বলল, বস বলবো। এক কথা দেবার বলতে বা শুনতে আমি পছন্দ করি না মাহিরা, জানিস নিশ্চয়ই। মাহির দ্রুত উপনিশ মাথা ঝাঁকায়, জিভে ঠোঁট ভিজিয়ে ফের বলল, তাহলে বলি। বর্ণ দাঁতে দাঁত নিষ্পেষিত করে তড়িৎ উঠে দাঁড়ায় হঠাৎ। শার্টের হাতা গোটাতে গোটাতে মাহিরের দিকে এগোতে এগোতে গম্ভীর গলায় বলল, বল। ছেলেটা ভয় পেয়ে গেল এবার। চোখের তারায় তৎক্ষণাৎ ভেসে ওঠে লক্ষ্য করা লোকদের এক ঘুষিতেই মুখ বিকৃত করে দেওয়ার দৃশ্য। ঢোক গিলে পেছাতে লাগলো সে। ভয়ার্ত কণ্ঠে ডাকে, বস। হ্যাঁ বল, কি বলবে? মাহিরের জান উড়ে যাওয়ার জোগাড়। কি বলবে?
দুদিন ধরে গুছিয়ে রাখা সব কথা এলোমেলো হয়ে গেল মস্তিষ্কেই। মুখ ফুটিয়ে তুলতে গিয়ে যেন গলায় আটকে গেল। ফের বলল, ভাই। চোয়াল শক্ত করে দাঁত কিরমির করলো বর্ণ। ঘুষি পাকিয়ে ফের ছেড়ে দিয়ে মাহিরের বাহুর পিছু দেয়ালে হাত রেখে কিঞ্চিত ঝুঁকে শক্ত মুখে বলল, বল না রে বেটা। মাহির আর চোখে এক ঝলক দেয়ালে রাখা হাত এবং বর্ণের ঝুঁকে আসা প্রত্যক্ষ করে জোরপূর্বক হাসার চেষ্টা চালিয়ে বলল, বস আমি কিন্তু সুখ নই। আপনার বোধহয় কিছু মিছুর ক্রেভিং উঠেছে। বিগত হয়েছে সপ্তাহখানিক। সুখ এখনও ক্যাসেলে। বাড়ি ফেরার কথা উঠতে আফসিয়ান বর্ণটা এমনভাবে এড়িয়ে যায় যেন শুনতেই পায়নি। সুখ নামের কোনো অস্তিত্ব এখানে বর্তমান আছে তা তার হাবভাবে অনুপরিমাণও ঠাউর করা মুশকিল হয়ে পড়ে ওই মুহূর্তে। সুখ কেঁদেছে খুব, অভিমানও করেছে বটে, কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি তারা। বর্ণ নিকটে এসে থুতনি ধরে মুখখানা উপরে তোলে। নাকের ডগায় আলতো ঠোঁটের পরশ দিতেই অভিমান ভুলে মুখটা লাজে বেসামাল হয়ে ওঠে। তখনই কি লজ্জাময় অস্থির সেই অনুভূতি। নিজের ফোন রেখেই সেদিন ছুটে এসেছিল নিবাস সেরে। সাথে আনা হয়নি। বর্ণের ফোন থেকে ভোরে আম্মু আব্বু উভয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে আজও। বর্ণ জাগার আগেই পুরুষটার আচরণে সুখ শঙ্কিত। বর্ণ বলেছে সে জেগে ওঠার আগে অথবা তার অগোচরেই যেন সুখ যাদের সাথে যা আলাপ করার সব সেরে নেয়। বিরক্তিতে মুখ কুঁচকে রাখে সুখ। একা একা এই জনমানবহীন বাড়িতে আর কতক্ষণ থাকা যায়। বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ওই যে বেলকনির ঠিক নিচে দেশে থই থই নদীর স্বচ্ছ পানি। সুখের ধারণা ক্যাসেলের অর্ধেক পানি নদীর পানির উপর নির্মিত। ওইদিকে ক্যাসেলের পেছনে এই কয়দিনে কখনো যাওয়া হয়নি। শুধু তাই নয়, কক্ষ ছেড়েই সে তেমন একটা বের হয়নি। কারণ আছে অনেকগুলো, তন্মধ্যে কিছু কারণ বেশ লজ্জাদায়ক। নদীর পানিতে হুটহাট পা ভেজাতে ইচ্ছে হলো সুখের, কিন্তু একা বের হওয়ার সাহস হলো না। নিষেধ আছে বর্ণের। অগত্যা রুমেই ফিরে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে হেসে ফেলল সুখ। তার পরনে বর্ণের শার্ট এবং ট্রাউজার। শার্ট এতটাই ঢিলে হয়েছে যে কাঁধ ছেড়ে হাত বেয়ে গলে পড়ে যাওয়ার জোগাড়। যদিও একেবারে পরবে না এই আত্মবিশ্বাস সুখের আছে। ট্রাউজার তো প্লাজোর চেয়েও জঘন্য অবস্থা। কোমর থেকে গলে পড়ে যেতে চায় ক্ষণে ক্ষণে। চুলগুলো খোলা করে নিজেকে ঘুরিয়ে ফিরে অনেকক্ষণ পরক করল সে। বর্ণ আসছে না এখনো। কথা ছিল আধ ঘন্টার মধ্যে ফিরে আসবে। সুখ এখানে যতদিন আছে ততদিন বর্ণ এখানেই চিপকে ছিল। খুব প্রয়োজন বাহিরে গেল, আধা ঘন্টার আগেই ফিরে এসেছে। অস্বীকার করার উপায় নেই। এই কয়দিন স্বপ্নের মতন কেটেছে সুখের। বর্ণ এসেছিল নিবাসে দুটো কারণে। তন্মধ্যে একটি উন্নত শিক্ষা গ্রহণের জন্য অভ্রকে সিঙ্গাপুর পাঠানো হবে। ভিসা এবং পাসপোর্ট রেডি, মাহিরের কাছে গচ্ছিত আছে সব। আইজাইতে মনক্ষুণ্ণ হলো অভ্রর মনে অসীম উল্লাস। বিদেশে পড়তে যাবে, এটা তার অন্যতম ড্রিম। মাহিরের অথই সাগরে ডুবিয়ে বর্ণ চলে গেছে। দুটো বাক্য আওড়ে এখন দুই শিকদারের সামনে জড়সড় বসে আছে সে। বাক্য দুটো ছিল এমন, আঙ্কেল আমি তুফাকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। বস পাশে ছিল বলে সাহস করে কথাটি বলা মাত্রই নিষ্ঠুর পাষণ্ড লোকটা বাবা চাচুর হাতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তৎক্ষণাৎ। তার পিছু তামিদ সাহেবও গিয়েছিল কোনো কারণে। পুনরায় ফিরে এসে মাহিরের মুখোমুখি সোফায় বসল। আজাদ সাহেব গম্ভীর মুখে বললেন, কি বলছিলে তখন? গলা খাকারি দেয় মাহির। মুখ ফসকে যখন বলেই ফেলেছে এখন আর পিছু হটা স্বভাব পায় না। বলল মাথা নিচু করে বিনয়ী স্বরে, আমি তুফাকে বিয়ে করতে চাই। এসবের জন্যই তোমাকে এই পরিবারের একজন সদস্য করা হয়েছিল। বিশ্বাসের এই প্রতিদান দিলে? যদি বলি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার যেন আমাদের মেয়ের আশেপাশে তো দূর, তার নামও মুখে নেওয়া সাহস না দেখাও। ভদ্রলোকের স্বর কোমল হলো না, বরং দ্বিগুণ কঠোর শোনালো। অদূর থেকে তুফা দ্রুত রিডিং রুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বসে। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হাত পা কাঁপছে তার। অবিশ্বাস্য অনাকাঙ্ক্ষিত কিছু শ্রবণেন্দ্রিয় হওয়া মাত্রই বন্ধরত চোখে মৃদু হাসল সে। মামারা মানুক বা না মানুক, এখন আর কোনো আফসোস নেই তার। অবশেষে মাহির বলেছে সে তুফাকে পছন্দ করে। ভালোবাসার মানুষের পক্ষ থেকে এই স্বীকারোক্তিটাই তার শ্রেষ্ঠ পাওয়া। এতেই সে সন্তুষ্ট। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।
আয়না দেখার ফাঁকে সুখ দু হাতের দিকে চোখ রাখে, হাত ভর্তি মেহেন্দির আঁকিবুকি, তালুতে আফসিয়ান বর্ণের নাম লেখা, পায়ে আলতা রয়ে গেছে এখনও। এগুলো কাল বর্ণ পরিয়ে দিয়েছে নিজ হাতে। টকটকে লাল শাড়ি পরিয়েছে, কুচি ধরেছে, সাজিয়ে দিয়েছে। পুরোটা সময় কাঠপুতুল হয়ে বসেছিল সুখ। বর্ণের যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে তুলেছে তার বউ ফুলকে। এরপর সামনে বসে অপলক চোখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেছে। সেসব স্মৃতি মনে করেই দুহাতের লজ্জায় আপনা আপনি মুখ লুকালো সুখ। অন্তঃকরণ দুরু দুরু করে ওঠে। এই কদিনে একটা বিষয় সুখকে বড্ড অস্বস্তিতে ফেলেছে। তা হলো বন্যের জামা শরীরে বহন করা। এসব গায়ে রেখে বন্যের সামনে সে মোটেও যেতে চায় না। মাটি ফাঁক করে লুকিয়ে পড়তে ইচ্ছা করে। আর যখন ওই বেহায়া পুরুষটা ধূর্ত চোখে দুষ্টু ইঙ্গিতে হেসে চেয়ে থাকে, তখন তো ইচ্ছে করে ধরিত্রী থেকেই হাওয়া হয়ে যেতে। কিন্তু এছাড়া উপায় নেই। তার কোনো জামা কাপড়ই যে এখানে নেই। শাড়িটা কাল কাভার থেকে বের করেছিল বর্ণ। কাভারের কথা মাথায় আসতেই চোখ কুঁচকে নিল সে। ওখানে বর্ণের জামা ছাড়া মেলি কোনো জিনিস ইতিপূর্বে চোখে পড়েনি তার। তবে মানুষটা কোত্থেকে বের করলো ওটা? এগিয়ে কাবার্ডের দরজা খুলল। অর্ধেক বর্ণের জামাতে ভরপুর, বাকি অর্ধেকে আরেকটা দরজা আছে। নিঃসন্দেহে ওখানেও মহাশয়ের জামা কাপড়ই থাকবে। তবে দেখা হয়নি আগে। কি মনে করে সুখ ওই দরজাটাও খুলে ফেলল। এরপর চমকায় সুখ, বিস্ময়ে হতবাক হয়। এখানে সব শাড়ি আর শাড়ি, সাদা কাগজে ইংরেজিতে 4টি শব্দ। অনলি ফর ইউ সুইটহার্ট। আনমনে শাড়িগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো। মনে হলো শাড়িগুলো একটার চেয়ে অন্যটা নজর কাড়া। অন্যমনস্ক সুখ দেখতেও পেল না খানিকক্ষণ ধরে রুমের দ্বারে হেলান দিয়ে পুরুষালী এক অস্তিত্ব তার কার্যকলাপ লাজে রাঙা মুখশ্রী পরক করছিল সূক্ষ্ম চোখে। পুরুষটি নিঃশব্দে পা মারিয়ে এগিয়ে এলো। ঘাড়ের পিছে উষ্ণ নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে চমকে পিছু ঘুরল সুখ। মুহূর্তে কপাল গিয়ে সংঘর্ষিত হলো বর্ণের শক্ত চোয়ালে। অল্পক্ষণ স্থির থেকে সুখ সরে এলো। বর্ণ তখনও চেয়ে আছে। সুখ জানতে চায় কাবার্ডের দিকে ইঙ্গিত দিয়ে। এগুলো এখানে কতদিন ধরে আছে? অনেকদিন। হেয়ালি ছাড়া জবাব। সুখ ফের প্রশ্ন করে, আমি আসার আগে থেকে? হ্যাঁ। বোধক উত্তর পেয়েছিল সে। অতঃপর বিস্ময় ভরা চোখে জানতে চাইল, আমি এইখানে আসবো আপনি শুরু থেকেই জানতেন? এক ঝটকায় কাছে চলে আসতে সুখ দিশেহারা হয়ে কাবার্ডের সাথে সেটে গেল চোখ খিসে। বর্ণ হাসল বোধহয় ঠোঁটে ঠোঁট গুজে। এক ভ্রু তুলে সুখের কোমরের পাশে কাবার্ডে রাখলো আলগোছে। ফুলের অস্থিরতা কাঁপাকাঁপিটা যেন তাকে আনন্দ যোগাচ্ছে। পিটপিট করে সে দৃষ্টি মেলতেই বর্ণ ফিসফিসিয়ে বলল, হয়তো হ্যাঁ, হয়তো না। এতদিন বলেননি যে? সুখের কথাটি লিপ রিডিং করে তাকে উপর নিচ পর্যবেক্ষণ করে বর্ণ দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে, পারফেক্ট, এতে মানিয়েছে তোকে। মনে হচ্ছে আসফিয়ান বর্ণকে গায়ে জড়িয়ে আছিস। সুখ সোজা হয়ে দাঁড়িয়ে সজোরে শ্বাস টানি। চেনা পরিচিত একটা ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করছে ধীরে ধীরে। সুখ সংকুচিত হয়ে আচানক বর্ণের কলার চেপে ধরে, তার নিজের দিকে টেনে আনলো। এরপর ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বুকে হাড়ে সুখে সুখে হঠাৎ ঘন ঘন পল্লব ঝাপটে ছলো ছলো চোখে দৃষ্টিপাত করলো। এই ঘ্রাণ আব্বুর গায়ের। তার মানে? ইশারায় বলল, আপনি নিবাসে গিয়েছিলেন? আমাকে নিয়ে যাননি কেন? ওদের ছাড়া একলা এখানে আমি ভালো নেই, বুঝেন না আপনি? শুয়ে যাবে। বর্ণের হাতে ফোন ছিল। নোটিফিকেশনের শব্দে ফোন স্ক্রিনে দৃষ্টি রাখে। একটা মেসেজে নজর যেতেই সেকেন্ড কয়েকের মধ্যে দ্রুত কদমে কক্ষ ত্যাগ করে। সুখ ছুটল পিছু, জামা না পাল্টেই। টমিকে কোলে রেখে বাহিরে গাড়িতে হেলান দিয়ে নুরা দাঁড়িয়ে, পাশে জিসান। নুরাকে দেখতেই বর্ণের আগে ছুটে এলো সুখ। দীর্ঘক্ষণ পর কাছে পেয়ে হাঁটু মুড়ে বসে জাপটে ধরে তাকে। নুরা নিজেও সুখের গলা জড়িয়ে মুখ উকি দিয়ে বর্ণকে দেখার চেষ্টা করলো। বর্ণ অবাক হলো কি না বোঝা গেল না, তবে স্থির চোখে দু বোনকে পরখ করে নুরাকে বলল, এখানে কিভাবে এলে? নুরা ঠোঁট উল্টে সুখের দিকে তাকালো। এরপর বলল চড়া গলায়, তোমার গাড়ির ডিকিতে লুকিয়ে এসেছি। কোনো সমস্যা?
জিসান চোখ তুলে তাকায়, চোখাচোখি হলো বন্যের সাথে। দুজনের প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক। উপস্থিত চারজনের মাঝে অবাক যা হওয়ার সব ভিড় করেছে সুখের মুখে। হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো সে। বর্ণ ঘাড় চুলকে বলল কাঁধ ঝাঁকিয়ে। কেন? বাচ্চাটা ঠোঁট উল্টালে তখনই কেঁদে ফেললো মেকি। সুখের উদ্দেশ্যে বলল, দেখলে সুখ, আমি বর্ণকে দুবার বলেছিলাম আমাকে সুখের কাছে নিয়ে যাও, তখন সে কি বলেছে জানো? দুদিকে মাথা ঝাঁকায় সুখ, অর্থাৎ সে জানে না। নোরা শুধায়, বলেছে সুখের কাছে যাওয়ার দরকার নেই, বর্ণ কি আমার সাথে অন্যায় করেনি এটা? সুখ মৃদু হেসে তাল মেলালো, ইশারায় বুঝিয়ে দেয়। খুব অন্যায় করেছে। সরু দৃষ্টিতে বর্ণকে চেয়ে থাকতে দেখে জিসানের কপালে ভাঁজ পড়ল। গন্তব্য আলাদা হলো, একই সাথে তাদের পথ চলা। এই দৃষ্টিতে যে কিশোর ইঙ্গিত আছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি, পরক্ষণে ভুলবশত সুখের দিকে নজর যেতে হকচকিয়ে দৃষ্টি সরিয়ে আনলো সে। ও, এই ব্যাপার। সুখের দিকে যেখানে চোখ তুলে তাকানো নিষিদ্ধ, সেখানে কিসব পুরুষালী পোশাক আশাক পরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মেয়েটা। ওদিকে সজ্ঞানে হোক বা বেখেয়ালে নজর দিলে আফসিয়ান বর্ণর আচরণ আর ভদ্রলোকের মতো থাকবে না। জিসান চাপা শ্বাস ছেড়ে বলল, আমি যাচ্ছি। নূর এখনই বাড়ি ফিরবে নাকি? তরিতে জবাবটা নুরা দিল। না, আমি এখন ফিরবো না। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে না ঘুমালে আমার আত্মা শান্তিতে থাকবে না। সোফায় বসে কয়েকটা ফাইল সামনে রেখে তন্মধ্যে একটা মেলে দেখাদেখি করছিল মেহেরাব। সে সময় জেসি বেরিয়ে বাথরুম থেকে। সদ্য গোসল সেরেছে, ভেজা চুল, মুখশ্রীতে কণা কণা পানির ছাপ, বক্ষস্থলের জামা ইৎসু ভিজে গেছে। ভেজা চুলের আগা ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছিল। হঠাৎ মাথা ঝাড়া দিতেই মেহেরাবের ফাইলে গিয়ে পড়ল ছিটা ছিটা জল। তৎক্ষণাৎ রেগে সে মাথা তুলে সামনে রমণীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। পরক্ষণে সম্মতি ফিরতেই কঠোর গলায় বলল, এই যে মেয়ে, দূরে যাও, পানির ছিটা যেন এদিকে না আসে। ভোরের একটা ব্যবহারে মেহেরাবের উপর বেজায় চটেছিল জেসি। এখন এমন গাম্ভীর্যতায় দ্বিগুণ মেজাজ খোয়ালো। আরও কাছে গিয়ে সর্বোচ্চ দিয়ে চুল ঝাড়া মেরে ছিটা ছিটা পানিতে ফাইল ভিজিয়ে দিয়ে বলল। ওদিকে গেলে কি করবেন শুনি? মেহেরাব উঠে এলো ধীরে, রাগলো না আজ, শীতল কণ্ঠে বলল, বাড়াবাড়ি করছো তুমি মেয়ে। মেরে পুঁতে রেখে দিলেও এখানে কিন্তু তোমার ভাই বা হিরো বাঁচাতে আসতে পারবে না। ভাইয়া স্বয়ং না থাকলেও তার টিম আমার আশেপাশে। একবার ছুঁয়েছেন অভিযোগ করলেই সেকেন্ডের ব্যবধানে দেখবেন আপনার অস্তিত্বই বিলীন। ভ্রু বেঁকে গেল মেহেরাবের। তাচ্ছিল্য হেসে বলল, হুমকি দিচ্ছ? তোমার ভাই গুন্ডা নাকি? মুহূর্তেই জেসির মুখের রং পাল্টে গেল। আগ্রাসী ভাবভঙ্গিতে আঙ্গুল তুলে বলল, ডক্টর, আমার ভাইয়াকে একদম গুন্ডা বলবেন না, খুব খারাপভাবে বলে দিলাম। সুখ চেয়েছিল নূরসহ সে নিবাসে ফিরে যাক। ক্যাসেলে ছিল তো অনেক দিন, পরিবার থেকে দূরে সরে। বর্ণ এজাজত দেয়নি এই প্রস্তাবে। ফলস্বরূপ রাগ ও অভিমানের সংমিশ্রণে সে নুরাকে নিয়ে অন্য রুমে চলে গেল। যাওয়ার সময় বুঝিয়ে দিল, আপনি খুব খারাপ, নিষ্ঠুর, পাষণ্ড। আমার আশেপাশেও ঘেঁষবেন না আজকের পর। সে চাইলেও এখান থেকে ছুটে চলে যেতে পারবে না। কারণ আছে, তা হলো ডোর সিকিউরিটি সিস্টেম। ভেতরে প্রবেশের ক্ষেত্রে তার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড কাজ করলেও বের হওয়ার সময় বর্ণের একার ফিঙ্গারপ্রিন্টই প্রয়োজন। সেদিন নিজে নিজে চলে যেতে গিয়েও এই কারণে ক্যাসেল থেকে বেরোতে পারিনি। বর্ণ বলে দিয়েছে, ক্যাসেলের প্রবেশ শোকের ইচ্ছে ঘটলেও বেরোতে হবে কেবল আসফিয়ান বর্ণের ইচ্ছেতে। নুরার এখানে আসার কথাটা আইজাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুখ বেডের হেডবোর্ডে অর্ধশোয়া বসলো। কোলে টমি। বহুদিন পর আদরের প্রাণীটিকে শুতে পেরে মনটা শান্ত অনুভব হচ্ছে কিছুটা। তদ্রূপ টমিও গুটিসুটি মেরে নিঃসংকোচ পেটে মুখ গুজে আছে চুপটি করে। নুরা শোয়া থেকে উঠে বসে বলল, সুখ, এতদিন তুমি এই বাড়িতে ছিলে? সম্মতি জানালো সে। নুরা ফের বলল, আমাদের বাড়িতে আর ফিরবে না? পুনরায় উপন্যাস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সুখ। নুরা শুধায়, বর্ণ যে চাচুকে বলল তোমাকে ও বাড়িতে আর ফিরিয়ে নেবে না, নিজের কাছে রেখে দেবে?
টমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সুখ। কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করতেই চমকে মাথা তুলল। ইশারায় জানতে চাইল, আব্বুকে এসব বলেছে বর্ণ ভাই? কখন? তুমি কিভাবে শুনলে? বন্যের গতিবিধি পর্যবেক্ষণ করে যখন ডিকিতে চড়ে বসার প্ল্যান কষে গেটের দিকে যাচ্ছিল, তখনই বর্ণ আর চাচ্চুর কিছু কথোপকথন শুনে ফেলেছিল সে। কথায় কথায় চাচ্চু রেগে যাচ্ছিল। একটু পর আবার কি যেন হলো, দুজন দুজনকে জড়িয়ে ধরল। এর বেশি কিছু দেখতে বা শুনতে পায়নি নুরা। ডিকি খুলতে না পেরে আসিফ জায়েন্টকে অনুরোধ করতে লেগে পড়েছিল চুপি চুপি। সব শুনে সুখ অল্পক্ষণ চুপসে থেকে ভাবনায় পড়ল, কি চলছে তার অগোচরে। আব্বু আম্মু তাকে ছাড়া যেখানে দুদিনের বেশি বরদাস্ত করে না, সেখানে ক্যাসেলে বন্যের সাথে এতদিন অতিবাহিত হওয়ার পরও কেন তাকে বাড়ি ফিরতে বলছে না। ভিডিও কলেও হাসি মুখে থাকে, যদিও তখন সুরগুলো বিষণ্ণ শোনায়। এর কারণ বন্যকে জিজ্ঞেস করলেও সঠিক জবাব মিলবে। নোরাকে শুয়ে দিল বালিশে, পাশে আধশোয়া হয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দুজন এটা ওটা বলছে। যদিও কথা নোরাই বেশি বলছে, সুখের মাথায় অন্য ভাবনা। হঠাৎ সে জানতে চাইল, কাউকে কিছু না বলে এভাবে ডিকিতে লুকাতে ভয় করেনি? এমন করা উচিত না নূর। যদি গাড়ির নিচে বম ফিট থাকতো, যদি মাঝ রাস্তায় ব্লাস্ট হয়ে যেত, আমরা নূরকে কোথায় পেতাম আবার? সুখের ইশারা বুঝতে মনোযোগ দিয়ে দেখতে হয়। পুরো কথা আয়ত্ত করতে খানিক সময় লাগলো নোরার। এরপর হতভম্ব হয়ে তাকালো। গাড়ির নিচে বোম, মাঝ রাস্তায় ব্লাস্ট, এভাবে তো ভেবে দেখা হয়নি। সিনেমায় বার কয়েক এমন ঘটেছে, দেখেছে নোরা। দৃশ্যগুলো দৃশ্যপটে ভাসতেই ঢোক গিলে ভয়ে তটস্থ হয়ে সুখকে এক হাতে জড়িয়ে ধরে বলল, সরি, কাউকে না জানিয়ে এভাবে আর ডিকিতে লুকাবো না। আচ্ছা, আমার কিছু হয়ে গেলে সিআইডি অফিসাররা কি আসিফ জয়েন্টকে ইন্টারোগেট করতো না? ওই তো আমাকে ডিকিতে চুপাতে হেল্প করেছিল। অযথা কেসে ফেসে যাবে বলে নিশ্চয়ই বলতো না। তখন কিভাবে জানতে তোমাদের আদরের নোরা বর্ণর গাড়ির ডিকিতে ছিল? সে ফের বলল, গাড়িতে তো বর্ণও ছিল, তার মানে আমার সাথে সাথে বর্ণ ব্লাস্ট হয়ে যেত। ও মাই গড, একদিনে আম্মু দুটো ছেলে মেয়ে হারিয়ে ফেলতো, আর তখন আব্বুর সব সম্পত্তির মালিক হয়ে যেত অব্র, তাই না বলো? নির্বাক সুরে সুখ চেয়ে থেকে রোবটের মতো শেষাক্ত কথাটির জবাব উপর নিচ মাথা ঝাঁকালো শুধু। মনে মনে সংশয় করলো বোধহয়, বাচ্চাটার ভাবনা চিন্তা কত প্রখর, সত্যি প্রশংসনীয়। তুফাকে মাহিরের সামনে ডেকে আনা হয়েছিল। জানতে চাওয়া হয়, এই ছেলেকে তুমি পছন্দ করো? জীবনসঙ্গী হিসাবে তাকে পারফেক্ট মনে হয়? তার সাথে এক জীবন পাড়ি দিতে পারবে? আজাদ সাহেবের কণ্ঠ ধারালো ছিল বেশ। তুফার হৃদয় কেঁপে ওঠে, আর চোখে মাহিরের দিকে তাকায়। লোকটাও তার দিকে চেয়ে। কেন? তার জবাব শুনবে বলে? তুফা মাথা তুলল না। মামাদের সামনে দাঁড়িয়ে মুখ ফুটে কিছু বলতে চাইতে হয়নি কখনো, আজ কিভাবে চাইবে? বলল, এই ব্যাপারে আমার কোনো মতামত নেই, তোমার যা সিদ্ধান্ত নিবে তাই মাথা পেতে নিব। তামিদ সাহেবের কথার প্রেক্ষিতে তুফা তড়িৎ বলল, নির্দ্বিধায় বসবো। মাহির যে বলল তুমিও ওকে পছন্দ করো। গলা শুকিয়ে আসে তুফার, কাপা গলায় মাথা নত রেখেই বলল, কথাটি আমি কখনো মুখ ফুটে বলিনি তো। দুই শিকদারের দৃষ্টি ঘুরে গেল মাহিরের দিকে। হানিফা বেগমও উপস্থিত হয়েছেন সেখানে। বললেন, আমার নাতনি দেহি তোরে অস্বীকার করে দিছে, এখন তুই কিছু বলবি? তখন মাহিরের জবাব ছিল নির্বিকার, সব কথা কি মুখ ফুটে স্বীকার করা জরুরি? মনের মানুষের কিছু কথা প্রিয়জনকে নিজ উদ্যোগে বুঝে নিতে হয়, নতুবা কিসের প্রেমিক পুরুষ হব আর। ব্যাস এই অবধি ছিল তখনকার দৃশ্যপট। এরপর এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি শিকদাররা। মাহির চলে গেছে নিবাস থেকে। খানিকটা অপমান বয়ে নিয়ে তুফাত ছুটে এলো নিজের ঘরে। সন্ধ্যার পর আর বের হয়নি। হানিফা বেগম ধীর পায়ে রামসার সাহায্য নিয়ে এসেছিল তার কাছে। অনেকক্ষণ কী সব বুঝিয়েছে। অন্যমনস্ক থাকায় কথাগুলো তুফার মনে পড়ছে না সঠিক। এরপর ছোট মামি তালাশ করলো রাতে
দুপুরের খাবার খেতে। ওনাকেও খিদে নেই জানিয়ে দিয়েছে সে। মনটা উদাস হয়ে আছে, সত্যি খিদে মিটে মরে গেছে। রুবায়েত বেশি জোর করেননি, মেয়েটার মনের অবস্থা অল্প বিস্তর অনুধাবন করে একা থাকার সুযোগ করে দিয়েছেন। রাত বাড়ছে, কোলাহল কমে গিয়ে শহরে নেমে আসছে শুনশান নীরবতা। তুফা কোলে বালিশ আঁকড়ে রেখে গালে হাত চেপে বসে আছে অদৃশ্যে চেয়ে। শুয়েছিল একটু আগে, কিন্তু ভেতরের অস্থিরতায় চোখের ঘুম হারিয়ে গেছে। অন্তঃস্থলের উদ্বেগ দমাতে না পেরে শেষমেশ উঠে বসে আছে। আচমকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। কল এসেছে। ভ্যালেন্টাইন্স ডেতে যেই নাম্বার থেকে কল এসেছিল আজও সেই নাম্বারটাই ভেসে উঠেছে। রিসিভার তুলে কানে চাপলো, দুপাশেই নীরবতা। মুখটা প্রথমে তুফাই খুলল। কে বলছেন? আমি। ছোট একটা শব্দ, অথচ আওয়াজটা কর্ণকঠোরে পৌঁছাতে কণ্ঠের অধিকারী মানবকে চিনে নিতে তুফার বেগ পেতে হলো না। চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হঠাৎ এত রাতে কোনো প্রয়োজনে? প্রয়োজন ছাড়া কল দেওয়া যায় না বুঝি? মধ্যরাতে পরনারীকে অপ্রয়োজনে কল দেওয়ার অভ্যাস কোন কাতরে পড়ে জানেন নিশ্চয়ই। তাছাড়াও খুব শীঘ্রই কারোর বউ। শাট আপ। দাঁতে দাঁত নিষ্পেষিত করে মাহির। ইচ্ছে করছে ছুটে গিয়ে শিকদারের উপর ওঠা অসন্তুষ্টির বহিঃপ্রকাশে মেয়েটাকে গিয়ে দুটো চড় দিতে। তখন বলতেই পারতো সেও মাহিরকে পছন্দ করে। এর ফলে আজকের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত। তুফা হতবাক হয়ে বলল, মাঝরাতে ধমকাবেন বলে কল দিয়েছেন আমায়? নোরাকে ঘুম পাড়িয়ে গায়ে চাদরটা টেনে টুনে দিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করল সুখ। উদ্দেশ্য বর্ণকে কয়েকটি প্রশ্ন করা। ডোর ভিড়িয়ে রাখা ছিল, আস্তে করে খুলে অভ্যন্তরে নজর ফেলতে সামনের দৃশ্যটিতে নজর আটকে গেল সুখের। অদূর থেকে সে দেখতে পায় ল্যাপটপটা স্ক্রিনে পরিবারের সকলের এক ফ্রেমে বন্দি ছবি। ল্যাপটপের সম্মুখে বর্ণ বসা, জুম করে সূক্ষ্ম নেত্রে কয়েকজনকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। কেউ কারো ছবি সামনে রেখে তখনই এত মনোযোগ দিয়ে পরখ করে যখন আমরা তাকে মিস করি। বর্ণ কি তবে পরিবারকে মিস করছে? সুখ দাঁতে দাঁত চাপলো। তাকে খাঁচায় আটকে রেখে নিজে আজ নিবাসে ঘুরে ফিরে এসে এখন এসব করছে। আচমকা কাঁচ ভাঙার আওয়াজে কেঁপে উঠল সুখ। সেই সাথে রুহুটাও ছলকে উঠল বোধ করি। বর্ণের হাতের গ্লাস তখন চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরঝর করে ফ্লোরে ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সুখ ছুটে এলো তড়িৎ। বর্ণের সামনে এসে দাঁড়াতেই হকচকিত হয়ে মুহূর্তেই কৌশলে ল্যাপটপ ফোল্ড করে নিল মানুষটা এবং পরক্ষণেই কপালে হাত রেখে চোখ বুজে ঢোক গিলে নিল। সুখ এক মুহূর্তের জন্য থমকে গেল এমন আচরণে। বাদলা দিনের ঝড়ো হাওয়া বিশাল আকাশে এক চিলতে বিজলির মতন সে এক ঝলক দেখেছে বর্ণের ওই রক্তিম চোখ জোড়ায় জল ছলছল। সুখ অচিরেই বর্ণের পাশে গিয়ে বসল। খুব অধিকার খাটিয়ে তার চোখ থেকে শক্তপোক্ত হাতটা সরিয়ে এবার রক্তে রঞ্জিত হাতটা অবলোকন করে করুণ দৃষ্টিতে বর্ণের চোখে চোখ রাখে। তার শান্ত নিথর দৃশ্য প্রত্যক্ষ করে হৃদয় হুড়মুড় করে উঠল সুখের। এই দৃষ্টি তার চেনা, খুব নিকট থেকে দেখা। যখন সে নিজেকে অসহায় বোধ করে, আত্মবিশ্বাসে ভঙ্গুর ধরে, হৃদয়ে প্রচণ্ড আঘাত লাগে, আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তখন তার দৃষ্টিও এমন দেখায়। এই দৃষ্টির সাথে আফসিয়ান বর্ণের একটুও যায় না। পুরুষটিকে মানায় নির্লিপ্ত কঠোর দৃষ্টিতে অথবা ধূর্ত রহস্যময় চাহনিতে কিংবা দুষ্টুমি ভরা নেত্রে। সুখের অস্থির নির্বাক চোখে দেখে বর্ণ মৃদু হাসল। নিষ্প্রাণ সেই হাসিতে প্রতিবারের মতো হেয়ালিপনা দুষ্টুমি ছিল না। বর্ণ শীতল গলায় মৃদু আওয়াজে বলল, এখনো ঘুমাসনি? নূরকে ছেড়ে চলে এলে? আমি মিস করছিল নাকি বউফুল? এই বাসনটা পুরুষকে ছেড়ে দূরে থাকা যাচ্ছিল না। দ্যাট মিন্স চোখে হারাচ্ছিল আসফিয়ান বর্ণকে। কথাগুলোতে আগের মতো সচেতনতা কিংবা দুষ্টুমি খুঁজে পায়নি সুখ। বরং মনে হলো কিছু একটা লুকাতে সময়ের সদ্ব্যবহার করছে মাত্র। এক বুক সাহস সঞ্চয় করে সুখ কাঁপা কাঁপা হাতটা বর্ণের গালে ছোয়ালো। নির্বাক চোখে ক্ষণকাল দৃষ্টি বিনিময় করে চোখের দিকে ইশারা করে প্রশ্ন করল, কাঁদছিলেন আপনি? কোথায়, কোন কারণে কষ্ট পাচ্ছেন বলুন আমায়। বর্ণ এক হাতে সুখকে কাছে টেনে ঝুঁকে এসে ঘাড়ে মুখ ডুবালো সুখের। বলল স্বাভাবিকভাবেই, কান্না আর আমি? হোয়াটস রং উইথ ইউ ফুল? চোখের অশ্রু মেয়েদের শখের পুরুষের হৃদয় গলি উদ্দেশ্যে হাসিলের প্রধান হাতিয়ার। এসব পুরুষের জন্য নয়, হাসফেন বর্ণের জন্য তো আরও নয়।
ঘাড়ে আলতো ঠোঁটের পরশ এঁকে মুখ তুলল সে। সুখ সন্দিহান বুঝালো। কিন্তু আমি যে দেখলাম আপনার চোখে অশ্রু। সুখকে কাছে টেনে নিল বর্ণ। অতপর গালের বাঁ পাশে দীর্ঘ এক চুম্বন এঁকে মনের সব সন্দেহ দ্বন্দ্ব ভুলিয়ে দিয়ে ঠেলে দিল লজ্জার সাগরে। ঠোঁটে ঠোঁট চেপে লজ্জাবতী রূপে চোখ খিচে তার বুকে লেপ্টে মুখ লুকায় সুখ। পুরুষটি কাছাকাছি এলেই হৃদয় থেকে শুরু করে সর্বাঙ্গে নিদারুণ কম্পন অনুভূত হয়। দাঁতে দাঁত খিসে এই কাঁপুনি থামানো যায় না তখন। বর্ণ ছোট ছোট চোখে মোহিত দৃষ্টিতে চেয়ে রয়। বউ ফুলের মুখশ্রীর প্রতিটা ভাজে ভাজে গভীর পর্যবেক্ষণে মেতে ওঠে চাহনিরা। হাঁসফাঁস করে সুখ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঠোঁট নেড়ে হাতের ইশারায় বলল, আপনি আমাকে আই নিড ইউ ব্যাডলি বলেছেন, মনে পড়ে? বলেছে। ভনিত ছাড়াই জবাব করল সে। ফের বুঝায় সুখ, এরপর আই ওয়ান্ট লস ইউ। আই উইল মেক ইউ মাইন অ্যাট এনি কস্ট বলেছেন। চোখে চোখ রেখে সুখ বুঝায়। বর্ণ তার গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে এবারও জবাব করে, বলেছে তো সুইটহার্ট। আই ডোন্ট লিভ উইথ ইউ বলেছেন। বাট একবারও আই লাভ ইউ বলেননি মিস্টার আশফিয়ান বর্ণ। এক ভ্রু তুলে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করে বর্ণ। বলল, সিরিয়াসলি? হুম। হে জবাব দিয়ে চাই তোর? প্রত্যুত্তরে গম্ভীর মুখে উপর-নিচ মাথা ঝাঁকায় সুখ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এর কারণ একটাই, সেটা হলে তোকে বাকি সব করলেও লাভটাপ করি না। চোখ কপালে তুলে সুখ বিস্ময় ভরা মুখে জানতে চাই, সত্যি? শেষে মুখটা করুণ হয়ে এলো। বর্ণ কথাটির সত্যতা নিশ্চিত করতেই ছটফট করে ছাড়া পেতে বুঝায়, ছাড়ুন খারাপ পুরুষ, থাকবো না আমি আপনার সাথে, এক্ষুনি চলে যাবো নুরাকে নিয়ে। যা খুশি কর, আমার তাতে কি? নিরেট গলায় কথাটি বলার ফাঁকে সুখ সমেত উঠে গিয়ে দুজন একসাথে বেডে শুয়ে পড়ল। জিমে গড়া শক্তপোক্ত পুরুষালী শরীরের নিচে রীতিমতো পিষ্ট হতে লাগলো সুখ। দম আটকে এসেছে প্রায়। ঘাড়ে মুখ ডুবিয়ে দেওয়ায় বর্ণের খোঁচা খোঁচা দাড়ির পরশে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল বোধহয়। লোমকূপ সিধে হয়ে ওঠে। দুহাত লোকটার হাতে বন্দি বিধায় কিছু বুঝতেও পারে না। মুখ দিয়ে কেবল অস্পষ্ট শব্দের বেরোচ্ছে। বিরক্তিতে এক ঝলক মাথা তুলে পুনরায় ঘাড়ে মুখ গুজে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে বর্ণ বলল, এমন ছটফট করো না শোনাবো। চোখের রং কেমন হয়েছে দেখেছিস? রাতে ঘুম হয় না আবার, আর চুপচাপ শুয়ে না। বিগত কয়েকদিন ধরে একই কথা আওড়াতে এভাবেই রাত্রি যাপন করেছে সে। আর সুখকে দিয়েছে অনিদ্রার রাত। চাদর খামচে ধরে বর্ণের ছোঁয়াগুলো ঠোঁট কামড়ে অনুভবে মত্ত হয় সুখ। এই পুরুষ কখনো এতটা নিকটবর্তী এসে তার সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়াতে পারে তা কল্পনা তো দূর, কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি সে। অথচ পরিস্থিতি আজ কত সহজ। এই শখের পুরুষকে চাইলেই ছুঁতে পারছে, বক্ষস্থলে জড়াতে পারছে, নির্দ্বিধায় অভিমান অভিযোগ উপস্থাপন করতে পারছে। এত সুখ তার ভাগ্যে পাওনা ছিল বুঝি। সুখ, তুমি আমাকে একা ফেলে এখানে চলে এলে? দুজন কপোতে যখন পরস্পর গভীর অনুভবে লিপ্ত, ঠিক তখনই নিস্তেজ কক্ষে ছোট বাচ্চা কণ্ঠটি কর্ণ কৌঠরে আলোড়ন তুলল যেন। সুখ ছিটকে সরে আসে বর্ণের কাছ থেকে। হতভম্ব দৃষ্টিপাত করে দরজার অভিমুখে ঘুমু ঘুমু চোখ কষলে নুরা দাঁড়িয়ে আছে। দৃষ্টি যদিও তাদের দিকে নয়। বর্ণকে দেখে বুঝলো লোকটা নিরুত্তাপ শান্ত। সুখ হতাশ হয়। দুনিয়ার সব লজ্জা জড়তা অস্বস্তি কি তার শরীরেই ভর করে আছে? একটু লজ্জা তো ওই নির্লজ্জ লোকটারও থাকা উচিত ছিল। সে তড়িঘড়ি করে বেড থেকে নেমে গেল। গলায় হাত রেখে উপলব্ধি হয় গায়ে ওড়না নেই। ইস, ছোট্ট নুরার সামনে লজ্জায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে সুখের। মাটি ফাঁক করে লুকিয়ে যেতে প্রবল ইচ্ছা জাগে। হাত নেড়ে ইশারায় সাফাই গাওয়ার উদ্দেশ্যে কিছু বোঝাতে চাইলে নুরা থোড়াই পাত্তা দিল না। সব কিছু স্বাভাবিক এমন ভাব করেই 2 কদম এগিয়ে এসে সুখের হাত ধরে টেনে নিয়ে আবার থেমে গেল। বর্ণের কাছাকাছি আসতে এসে গলা খাকারি দিয়ে চোয়ালে হাত মাজল। নুরা ধীর কণ্ঠে বলল, সুখের ওড়না দিয়ে দাও, দেখছো তো ও লজ্জা পাচ্ছে।
সুখের কপালে হাত, ছুটে কোথায় পালিয়ে যেতে পারলে ভালো লাগতো। ওড়নাটা বন্যের হাতের মুঠোয় ছিল, সেখান থেকে নির্দ্বিধায় টেনে হাতে নিয়ে পরক্ষণে সুখের কাছে সপে দিয়ে দুজনে চলে গেল রুম থেকে। বর্ণ ভ্রু তুলে চোখ কুঁচকে চেয়ে রয় তাদের যাওয়ার পথে, বিড়বিড় করে, আমার বিড়াল আমাকে বলে ম্যাও, এনজয়েবল। আজ বিকেলের দিকে তুফার সাথে কথা বলতে এলেন রুবায়াত। মামিদের মধ্যে ওনার সাথে তার বন্ধুসুলভ মানসিকতা, তাই আইজার পরামর্শে আজাদ সাহেব ওনাকেই পাঠিয়েছেন কিছু কথা জানতে। রুবায়াত শুরুতেই বললেন, এখনো সময় আছে, মাহিরকে পছন্দ হলে বলে দিতে পারিস। তুফা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল, হাতে হাত কষলে এধার ওধার নজর লুকায়। রুবায়াত কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করেন, নির্ভয়ে বলে ফেল বাবু, তোর মামারা জানতে চাইছে সত্যিটা। নিঃসন্দেহে আজ পর্যন্ত তোর ওপর তাদের কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিয়েছি কি? দুদিকে মাথা ঝাঁকায় সে। দেয়নি কখনো। সুখের মতো অভ্রের মতো তাকেও সমান গুরুত্ব দিয়ে এসেছে সবসময়, কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। যদিও এই অভাবটা কখনো ঘুচবার নয়, তবুও তার কখনো মনে হয়নি আজ বাবা বেঁচে থাকলে আমিও এটা কিনতে বা করতে পারতাম, মা থাকলে এমন মমতা পেতাম। এত সবের মাঝে একটা কথা সত্যি, বাবা মার প্রতি তার অঢেল অভিমান। কেন তাকে পৃথিবীতে একা ছেড়ে দুজন একসাথে পালিয়ে গেল, হারিয়ে গেল না ফেরার দেশে। এটা তোর জীবন তোফ, ক্ষুদ্র পরিসরে এই জীবনে কাউকে ভালোবাসা অপরাধ নয়। বলে দে, মামারা কেউ কিচ্ছু বলবে না।